সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকে আমি আমার ক্লাস শুরু করতে যাচ্ছি। যেহেতু তোমরা পদার্থবিজ্ঞানের একদম দ্বিতীয় পত্রের শেষ অধ্যায়ের শেষ প্রান্তের দিকে চলে এসেছো। সো তোমরা আহ, খুবই গুরুত্বপূর্ণ ভাবে এই অধ্যায়ের যে বিষয়গুলি, অর্থাৎ তোমাদের শেখার জন্য, নিজের বেসিককে ডেভেলপ করার জন্য এবং নিজেকে আরো গিয়ার আপ করার জন্য এই অধ্যায়টুকু আমাদের খুব ভালোভাবে শিখতে হবে বা জানতে হবে। তো তোমরা যে বিষয় নিয়ে পড়তেছিলে সেটা হচ্ছে জ্যোতিষ পদার্থবিজ্ঞান বা অ্যাস্ট্রোফিজিক্স, পদার্থবিজ্ঞানের একটা অংশ। যেখানে তোমরা দেখতে পাচ্ছ আজকের ছবিতে বা আজকের ক্লাসের বিষয়বস্তু হিসাবে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এখানে একটা গোল কিছু দেখা যাচ্ছে আর কি, যেটা একটা যার চারিপাশে কিছু ঘুরছে বা তার ভিতরে একটা কালো গর্ত দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি আসলে সেটা কি বা কি জিনিস হতে পারে? সো আমার মনে হচ্ছে যে তোমরা সবাই এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকে আমরা পদার্থবিজ্ঞানের আমাদের যে অ্যাস্ট্রোফিজিক্স এর আমরা যে হোল রয়েছে বা ব্ল্যাক হোলস যেগুলোকে আমরা বলছি, সেই ব্ল্যাক হোলস নিয়ে আমরা আলোচনা করব বা আমরা ব্ল্যাক হোলস এর ব্যাপারে বিস্তারিত কথা বলবো। তো শুরুতেই আমরা ব্ল্যাক হোলস এর ডেফিনেশনটুকু তোমাদের জন্য ক্লিয়ার করতে চাই। সো যারা এখনো স্ক্রিনের সামনে বসে আছো, তারা তোমাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ অর্থাৎ তোমাদের স্ক্রিপ্ট, কলম সঙ্গে নিয়ে বসবে এবং আজকে আমরা কিছু গাণিতিক ইকুয়েশন তৈরি করব বা দেখবো সেই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। সুতরাং আর দেরি না করে আমরা আমাদের কাজ শুরু করে দিই। তো দেখতে পাচ্ছ যে এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে যে একটা কালো গর্ত তৈরি হয়েছে বা একটা গর্ত রয়েছে এবং এই গর্তকে কেন্দ্র করে চারিদিকে সবকিছু কিন্তু ঘূর্ণায়মান হচ্ছে অর্থাৎ আকর্ষিত হচ্ছে। শিক্ষার্থীরা, আসলেই এই যে কালো গর্ত তৈরি হয়েছে বা দেখতে অনেকটা কালো গর্তের মতো দেখা যাচ্ছে, এই কারণেই এর নামকরণ করা হয়েছে ব্ল্যাক হোল। আসলে ঘটনাটা কি সেটা এখন আমাদের জানতে হবে। অর্থাৎ আমরা কথাটাকে এইভাবে বলতে পারি যে যদি কোনো তারকায় যদি যথেষ্ট পরিমাণ ভর এবং ঘনত্ব থাকে, তোমরা বুঝতে পারছো যে তারকাটা অবশ্যই সেটা কি হবে, ভারী হতে হবে এবং তার ঘনত্বটা কি হতে হবে, অনেক বেশি হতে হবে। তাহলে তাহলে তার মহাকর্ষীয় ক্ষেত্র খুব শক্তিশালী হবে। অর্থাৎ আমরা যদি পিছনের চিত্রটাতে খেয়াল করতে চাই, যেটাকে যদি আমি একটা তারকা হিসাবে খেয়াল কাউন্ট করতে চাই বা কল্পনা করতে চাই, তাহলে তার দুটো কন্ডিশন হতে হবে। তার ভর কি হতে হবে, অনেক বেশি হতে হবে এবং তার ঘনত্ব কি হতে হবে, অনেক বেশি ঘনত্ব সম্পন্ন হতে হবে। তাহলে তার যে গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র, তোমরা অবশ্যই যখন তোমরা গ্র্যাভিটেশন চ্যাপ্টার পড়েছো তখন মহাকর্ষীয় ক্ষেত্র, মহাকর্ষীয় বিভব বা মহাকর্ষীয় প্রাবল্য সম্পর্কে তোমরা বিস্তার ধারণা লাভ করেছো। তো আজকে আমরা আর ওইসব বিষয়গুলো বলবো না। তো আমরা বলবো যে যদি কোনো তারকায় যথেষ্ট পরিমাণ ভর এবং ঘনত্ব থাকে, তাহলে তার যে গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র রয়েছে সেটি কি হবে, প্রচুর শক্তিশালী হবে। এখন আমার যদি অনেক শক্তি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার কাছ থেকে আমার যে প্রয়োজনীয় জিনিসপত্র বা আমার যে সম্পদ সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। তাহলে ওই তারকার কথা যদি চিন্তা করি, তার গ্র্যাভিটেশনাল ফিল্ড যদি প্রচুর শক্তিশালী হয়, তাহলে অবশ্যই সেখান থেকে কোনো কিছু নির্গত হতে পারবে না, অর্থাৎ সেখান থেকে আলো নির্গত হতে পারবে না। যদি আলো নির্গত না হতে পারে তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে আমাদের যেটি জানতে হবে বা যে বিষয়টুকু ভালো করে মনে রাখতে হবে, যে সেই তারকার পৃষ্ঠ হতে নির্গত আলো বেশি দূর যাওয়ার আগে, অর্থাৎ ওই যে তারকার কথা বললাম যে তার ঘনত্ব এবং আকর্ষণ ক্ষমতা বা তার ফিল্ড এতই শক্তিশালী হবে যে যেখান থেকে ওই আলো যদি নির্গত হয়, যে সেটি নির্গত হয়ে কিছু দূর যাওয়ার আগে ওই শক্তিশালী গ্র্যাভিটেশনাল ফিল্ড বা মহাকর্ষীয় ক্ষেত্র বা মহাকর্ষীয় আকর্ষণ তাকে কি করবে, পিছনে টেনে নিয়ে চলে আসবে। তাই এইসব তারকাগুলো, মানে যে তারকাগুলোকে আমরা দেখছি, এই তারকাগুলো তখন কি হবে, এই তারকাগুলো আমরা দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? কারণ এই তারকা থেকে কোনো আলো আসবে না। এই যে দেখো, তাহলে আমরা একটা কথা বললাম যে যদি কোনো তারকায় যথেষ্ট পরিমাণ ভর এবং ঘনত্ব থাকে, তাহলে তার ফিল্ডটা কি হয়ে যাবে, গ্র্যাভিটেশনাল ফিল্ডটা কি হয়ে যাবে, সেটা অনেক শক্তিশালী হয়ে যাবে। আর অনেক শক্তিশালী হলে কি হয়ে যাবে, সেখান থেকে কোনো কিছু নির্গত হবে না। যদি কেউ নির্গত হয় কোনোভাবে, যদি দেখো এখানে নির্গত হওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে মনে হচ্ছে এটা এক্সপানশন হচ্ছে, কিন্তু না, আসলে সত্যিকার অর্থে সবগুলোকে সে টেনে নিয়ে চলে আসছে, নিজের কাছের দিকে নিয়ে চলে আসছে,
তখন কি হচ্ছে যে এই যে আলো বেশি দূর যেতে পারছে না বা আলো নির্গত হতে পারছে না, তাহলে তাকে আমরা দেখতে পারবো না এবং এদের যে আকর্ষণ সেটা আমাদের বোধগম্য হবে না। এই সমস্ত বস্তুপিণ্ডকেই আমরা বলবো কৃষ্ণ বিবর বা কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোল। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিবর বা কৃষ্ণ গহ্বরের সংজ্ঞাটুকুকে সুন্দরভাবে যদি তোমাদের জন্য উপস্থাপন করতে চাই, তাহলে আমরা কথাটুকুকে এইভাবে বলতে পারি যে যদি কোনো তারকায় যথেষ্ট পরিমাণ ভর এবং ঘনত্ব বেশি থাকে এবং তার মহাকর্ষীয় ক্ষেত্র খুব শক্তিশালী হয়, তাহলে সেখান থেকে কোনো আলো নির্গত হতে পারবে না। তাহলে কি হবে? তাহলে তাকে কি হতে হবে যে তাকে আমরা দেখতে পারবো না। এই সমস্ত এই সমস্ত বস্তুপিণ্ডকেই আমরা বলবো কৃষ্ণ বিবর বা কৃষ্ণ গহ্বর। আমি মনে করছি যে তোমাদের যে বিষয়টুকু অর্থাৎ কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলস বলতে কি বোঝায়, বা তোমরা এতদিন যে ব্ল্যাক হোলস আলোচনা করতে, সে ব্ল্যাক হোলস এর বিষয়টি আমার মনে হয় তোমাদের এখন ক্লিয়ার হয়েছে, তোমরা বিষয়টি বুঝতে পারছো। শিক্ষার্থীরা, আমরা এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যদি এম ভরের কোনো বস্তু, তখনই কৃষ্ণ বিবর বা কৃষ্ণ গহ্বর হিসাবে কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা এখন বলছি যে কোনো তারকায় কি আমার কৃষ্ণ গহ্বর হিসাবে কাজ করবে? এটা কি সঠিক? না, তা সঠিক নয়। এর জন্য আমাকে কি করতে হবে, যে আমরা ধরে নিব, দেখি এম ভরের কোনো বস্তু কি হয়েছে যদি কৃষ্ণ গহ্বর হিসাবে কাজ করবে, যদি তার ব্যাসার্ধ একটা নির্দিষ্ট ব্যাসার্ধের সমান বা কম হয়, সেই ব্যাসার্ধকে আমরা কি বলবো? সংকট ব্যাসার্ধ বলবো। হ্যাঁ, এই ব্যাসার্ধ বের করার জন্য কার্ল শোয়ার্জস্কাইল্ড আইনস্টাইনের আপেক্ষিক যে তত্ত্ব ছিল সেই তত্ত্বটি ব্যবহার করেছেন। অর্থাৎ ঘটনাটি এইরকম, দেখো আমরা মুক্তিবেগের একটা সমীকরণ পড়ে এসেছি, তাই না? আমরা মুক্তিবেগের একটা সমীকরণ পড়ে এসেছি যেখানে আমাদের এরকম একটা কথা ছিল যে এখানে একটা কথা ছিল যে আমরা ওই যে ভি ইকুয়াল টু রোট অফ আওয়ার 2gm/r, এরকম একটা সমীকরণ আমরা পড়ে এসেছি। দেখো তো, ভি ইকুয়াল টু 2gm/r আমাদের একটা মুক্তিবেগের সমীকরণ ছিল। আমরা এই যে মুক্তিবেগের সমীকরণ ভি ইকুয়াল টু রোট অফ আওয়ার 2gm/r, এই সমীকরণটা পড়েছিলাম, সেই সমীকরণটাকেই আমরা ব্যবহার করার চেষ্টা করব। কিন্তু এখানে আমাদের যে কাজটা করা হয়েছে, সেটাকে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে যে এই সমীকরণে বেগটাকে আমরা কি করেছি, বেগের জায়গায় আমরা আলোর দ্রুতি সি নিয়েছি, আর যে আর ছিল যেটাকে পৃথিবীর ব্যাসার্ধ বলেছিলাম আমরা, সেখানে এই আর এর জায়গায় আমরা আর এস দিলাম, যে শোয়ার্জস্কাইল্ডের যেহেতু ব্যাসার্ধ, এই জন্য এই ব্যাসার্ধকে আমরা আর এস দিলাম। তাহলে আমার সমীকরণটা কি দাঁড়ালো? সি ইকুয়াল রুট ওভার 2gm/rs। এখান থেকে আমরা খুব সহজেই আর এস এর মান বের করতে পারি। আর এস ইকুয়াল টু 2gm/c²। সি এর মান আমরা জানি, জি এর মান আমরা জানি। যদি এম ভরের কোনো বস্তুর ভর যদি আমরা জানতে পারি, তাহলে খুব সহজেই আমরা আর এস এর মান বের করতে পারবো এবং বলে দিতে পারবো যে বস্তুটি কৃষ্ণ বিবর হিসাবে কাজ করবে যখন এর ব্যাসার্ধ, তাহলে আমরা একটা নির্দিষ্ট সংকট ব্যাসার্ধের সমান বা কম হবে। তার মানে যে কোনো বস্তুর আর এস এর মান যদি, বা এই আর এস এর একটা মান যেটা আমরা বের করব, সেখান থেকে আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো যে এই বস্তুটি কখন কোথায় কিভাবে মানে সেটি কৃষ্ণ বিবরে পরিবর্তন হবে কি না, আমরা এই বিষয়গুলোকে সুন্দরভাবে এই সমীকরণের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। শিক্ষার্থীরা, এই সমীকরণটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই চ্যাপ্টারের আরো কিছু সমীকরণ নিয়ে কথা বলবো, যেহেতু আমরা চ্যাপ্টারের খুবই কাছে চলে এসেছি এবং at the 11th hour we are staying here, সো আমাদেরকে এখান থেকে এই সমীকরণগুলো দেখতে হবে, কারণ এর আগে একটা সৃজনশীল কোশ্চেন হয়েছিল যেখানে শর্টশিল্ডের ব্যাসার্ধ দিয়ে প্রশ্ন এসেছিল। আরো একটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে সৌর ঔজ্জ্বল্য। সৌর ঔজ্জ্বল্য বলতে ঠিক কি বোঝায়? সৌর ঔজ্জ্বল্য হচ্ছে সূর্য থেকে প্রতি সেকেন্ডে চতুর্দিকে নির্গত শক্তির পরিমাণকে আমরা বলছি সৌর ঔজ্জ্বল্য। একে এলএস দ্বারা প্রকাশ করা হয়। এলএস ইকুয়াল টু 4πr² ইন্টু এস, যেখানে এস কে বলা হচ্ছে সৌর ধ্রুবক। এই এস এর একটি মান আছে যেটি হচ্ছে 1.38 × 10⁻³
আর এর মান দেওয়া আছে যে সূর্যের চারিদিকে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ যার মান 1 অ্যাংস্ট্রম। 1 অ্যাংস্ট্রম ইকুয়াল টু এত, আমরা পেয়েছি অ্যাংস্ট্রম ইউনিট, এটাকে মিটারে নিয়ে আসা হয়েছে। তো আমাদের এই যে সৌর উজ্জ্বল যে বিষয়টুকু আমরা দেখলাম, এই সৌর উজ্জ্বলের বিষয়টুকু আমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, কারণ সৌর উজ্জ্বল দিয়ে ছোটখাটো ম্যাথ আসে। সবসময় দেখা গেল যে সৌর ধ্রুবকের মান আমাদের জানা আছে, আর এর মান বলে দেওয়া হলো, এটা দেওয়া হলো সৌর উজ্জ্বলের মান বের করো, অথবা সৌর উজ্জ্বল দেওয়া আছে, এস এর মান দেওয়া আছে, আর এর মান বের করতে বলতে পারে। এখান থেকে ছোট ছোট কিছু ক্রিয়েটিভ কোশ্চেন বা ছোট ছোট কিছু টাইপের ম্যাথ আসতে পারে। সো তোমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ। আশা রাখি এখান থেকে কোনো প্রবলেম আসলে তোমরা খুব সহজেই সেটা সলভ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বিষয়গুলো দেখছিলাম বা যে সূত্র নিয়ে কথা বলছিলাম, আমরা সেই সূত্রের সমাধান হিসাবে আমরা একটা ম্যাথ এখন দেখতে পারি। মনে হয় আমরা বিষয়টি বুঝতে পেরেছি। দেখো, এখানে তোমাদের শাহজাহান তপনের বইয়ের একটি অঙ্ক করে দেওয়া আছে, যেখানে বলা হয়েছে যদি পদার্থবিদ্যায় সাম্প্রতিক তথ্য থেকে জানা যায় ভূমিভূত নক্ষত্র নিজের মহাকর্ষের প্রভাবে ধ্বংস হয়ে কৃষ্ণবিবরের রূপ নিতে পারে। আচ্ছা, এখানে বলা হয়েছে যে ভূমিভূত নক্ষত্র নিজের মহাকর্ষের প্রভাবেই কৃষ্ণবিবরের রূপ নিতে পারে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, তবে এর জন্য ভর হতে হবে 2 সৌরভরের সমান। এখানে সৌরভর দিয়ে দিয়েছে, সৌরের ভর 20 × 10⁻30 কেজি 1 সৌরভর। এরকম ক্ষেত্রে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কত? যে সোয়ার ব্যাসার্ধ পেয়েছি সেটাকে আমরা অনেক সময় ঘটনা দিগন্তের ব্যাসার্ধ আমরা বলতে পারি। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা যে কাজটা করতে পারি, দেখো আমরা জি এর মান জানি, আমরা আলোর যে বেগ সেটা জানি, এখানে নক্ষত্রের ভর দেওয়া আছে, নক্ষত্রের ভর কত, এম ইকুয়াল 2 × সূর্যের ভর, তাহলে সূর্যের ভরও দেওয়া আছে, এক সৌরভর দেওয়া আছে, তাহলে 2টা লাগবে। যেখানে এখানে বলে দেওয়া হয়েছে এই যে শর্ত দেওয়া আছে, এর জন্য ভর হতে হবে 2 সৌরভরের সমান, তাহলে আমরা খুব সুন্দরভাবে নক্ষত্রের ভরটা বের করে ফেলবো। এবং ঘটনা দিগন্তের যে ব্যাসার্ধ আর এস ইকুয়াল হোয়াট, অর্থাৎ আর এস এর সমীকরণ আমরা জানি 2gm/c², বসিয়ে দিয়ে আমরা খুব সহজেই ম্যাথটাকে সলভ করে ফেলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের কিছু গাণিতিক সমস্যা সমাধান তোমাদের বইয়েও থাকবে। সো তোমরা এই ধরনের যদি কোনো সমাধান পেয়ে থাকো, তাহলে সেখান থেকে তোমরা যদি সমাধানগুলো করো তাহলে সেটা তোমাদের জন্য সুবিধা হবে বা ভালো হবে। আর আশা রাখছি যে এখান থেকে কখনো ক্রিয়েটিভ কোশ্চেন হয় না, তবে একবার ব্যতিক্রমধর্মী কিছু কোশ্চেন এসেছিল। যদি কখনো কোশ্চেন হয় তাহলে সেটা তোমাদের জন্য একটা আশীর্বাদ হবে, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টসই এই চ্যাপ্টারটি পড়তে চায় এবং এখান থেকে বা ছোট ছোট প্রশ্ন দেখে যায়। সো আমাদের অবশ্যই প্রিপারেশনটা হার্ড রাখতে হবে, যেহেতু খুবই ছোট্ট একটা চ্যাপ্টার, মাত্র 3টা সূত্র রয়েছে। আমরা আজকে এই সূত্র এবং প্রয়োজনীয় ম্যাথ এবং এর সাথে যে কৃষ্ণ বিবর দেখলাম, আর এই কৃষ্ণ বিবরটুকু বিষয়গুলো তোমরা সুন্দরভাবে বই দেখে অবশ্যই পড়ার চেষ্টা করবে। সো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যদি আজকের ক্লাসের ব্যাপারে তোমাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারবে। যে কোনো সমস্যা, যে কোনো বিষয় আমাকে জানাবে, ইনশাল্লাহ আমি তোমাদের বিষয়গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।